নমস্কার সবাইকে, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, আমরা যে এত মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানাই, মিউচুয়াল ফান্ডে তো ইনভেস্ট করে নিলেন যে কোনো ব্রোকার থেকে, গ্রো বলুন, জিরোদা বলুন বা এনজে ওয়েলথি বলুন বা যে কোনো আরও এএমসি দিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট তো করে নিলেন। কিন্তু এই যে ইনভেস্ট করছেন যে কোনো ব্রোকারের থ্রুয়ে বা কারোর শুনে, কারোর ওপিনিয়ন নিয়ে বা আমাদের কিছু কিছু ভিডিওস আইডিয়া নিয়ে, তারপর তারপর কি হচ্ছে ইনভেস্টমেন্টটা তো এই টপিকের মধ্যে চলে আসছে না। তো এই 5টা ভুলের জন্য পোর্টফোলিও বাড়বে না, সারা জীবন নেগেটিভই থাকবে। আপনারাও তো সেম ক্যাটেগরিতে পড়ে গেলেন না তো, বা কী করে পড়বেন না সেটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট মিস্টেক, স্ট্রেট টু দ্য পয়েন্ট। ফার্স্ট মিস্টেক, আপনাকে যদি মিউচুয়াল ফান্ডে গ্রোথ দিতে হয়, মিউচুয়াল ফান্ড ইজ এ গুড প্ল্যাটফর্ম ফর ইনভেস্টমেন্ট। ফার্স্টলি মিউচুয়াল ফান্ডে এসে গেছেন যখন, এটুকুনি আইডিয়া হয়ে যাবে আশা করি এতক্ষণে, যে ইনভেস্টমেন্টের জন্য যতই রিস্ক হোক বা যতটা রিটার্ন হোক, মোটামুটি একটা দুটোকে যদি ব্যালেন্স করে চলি, ইটস এ গুড প্ল্যাটফর্ম। হাউ টু কাউন্টার ইট? ফার্স্ট মিস্টেকে লেখাই আছে মার্কেট রিসার্চের দরকার। যদি আপনি এই ফিল্ডে থাকেন তাহলে অবশ্যই কিছুটা আপনিও মার্কেট রিসার্চ করবেন। আমরা তো এটা প্রফেশনাল, আমরা করে থাকি। নট নোয়িং হাই অ্যান্ড লোজ আর প্যানিক সেলিং, দুটো ইন্টার রিলেটেড। এবার যেটা আমরা বলে থাকি সাপোর্ট রেজিস্ট্যান্স, টেকনিক্যালি একটু চলে গেলাম। সাপোর্ট মানে হচ্ছে বটম, মানে মার্কেট কতটা নিচে অবধি আসতে পারে, আর রেজিস্ট্যান্স মানে টপ। এবার আপনি টপ আর বটমটাকেই জাজ করতে পারছেন না কখনো। এবার অনেকে বলবে দরকার নেই, মার্কেটের আস্তে আস্তে ইভেন অ্যাডও আছে যে মার্কেট ডাউন যাক কি হাই যাক সবসময় ইনভেস্ট করা দরকার। অবশ্যই আমিও তার সাথে অ্যাগ্রি, বাট যদি সেই নলেজটাও থাকে তাহলে কিন্তু ওটাকে আমরা কাউন্টার করে প্লাস এক্সট্রা রিটার্নের জন্য যেতে পারি, বা এক্সট্রা কাউন্টার ইনিশিয়েটিভের জন্য যেতে পারি। একটু যদি 1% যদি বেশি আসে, 1.5% যদি বেশি আসে, আপনারও তো ভালো লাগবে, আমাদের নিজেদের পোর্টফোলিও যখন বাড়ে আমাদেরও ভালো লাগে। প্যানিক সেলিং, মার্কেট পড়ছে, ওপিনিয়ন নিয়ে কি হবে? যার সাইকোলজি, যার পোর্টফোলিও, তার উপরেই তো ইম্প্যাক্টটা পড়ছে, রাইট? তার জন্য একটা ছোট আমি স্লাইড দেখিয়ে দিই। মিউচুয়াল ফান্ডে এখন এসে গেছেন, ট্রেনটা আমরা দেখতেই পাচ্ছি। এটা জাস্ট 2000, জাস্ট সফট মডেল একটা। 2013 থেকে 2021 অব্দি নেওয়া আছে। এটা 30 ট্রিলিয়নটা এখন 40 ট্রিলিয়নও হয়ে গেছে এতদিনে, ঠিক আছে? এটা 2021 অব্দি আছে। তো ট্রেন্ড কি বলছে? অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বাড়ছে, মার্কেটের গ্রোথ বাড়ছে। মার্কেটের যে রেট অফ গ্রোথ বাড়ছে সেরকমভাবেও তো আমার অ্যাটলিস্ট রিটার্নকে বাড়াতে হবে। তো মার্কেট রিসার্চ না থাকলে সম্ভব না। নট নোয়িং হাইজ অ্যান্ড প্যানিক সেলিং তো হবেই। আপনি বুঝতেই পারলেন না কোনটা বটম বা কোনটা হাই আর কোনটা বটম, তাহলে আপনি তো ভাববেনই যে ঠিক সময় ধরলাম তো, বা প্রফিটটা বুক করতে পারলাম তো, বা ঠিক সময় শিফট করলাম কি করলাম না, আদৌ শিফট কি না হয়। ঠিক আছে, এরকম কয়েকটা আপনাদের জন্য আমার পয়েন্ট সাজিয়ে গুছিয়ে এনেছি ফুললি, যেটা আমরা এতদিনে সামলাচ্ছি, যেটা কারেন্টলি সামলাচ্ছি, প্লাস প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেগুলো আমরা কালেক্ট করেছি সেগুলোর ভিত্তিতে আমরা কয়েকটা পয়েন্ট আমি আর রাজ আজকে আপনাদেরকে বোঝাতে চলেছি। ফার্স্টটা তো বুঝিয়ে দিলাম, এবার রাজ সেকেন্ডটা বোঝাবে। তো নাম্বার 1 মিস্টেক নিয়ে তো কৌশিক ভালোভাবে বোঝালো। আমি এবার নাম্বার 2 এর দিকে যাবো। নাম্বার 2তে কি আছে? মোস্ট ইম্পর্টেন্ট, ইনভেস্টিং জাস্ট বাই ওয়াচিং পাস্ট পারফরমেন্স। আগেও বলেছি, আমি আমার মেন চ্যানেল যে আমার নামে রাজকর্মকার চ্যানেল আছে, ওখানে আমি প্রত্যেকবার বলেছি, এখনও বলছি, ফিউচারে আবার বলতে থাকবো যারা নতুন ভিউয়ার জয়েন করবেন, যে পাস্ট পারফরমেন্স দেখে লোকে একটাই অ্যানালিসিস করতে জানে, যেটা অ্যানালিসিসের মধ্যেই পড়ে না, সেটা হচ্ছে পাস্ট পারফরমেন্স। আগে 5 বছর কত রিটার্ন দিয়েছে, মানে আগে 5 বছর যদি 30% সিএজিআর লেখা থাকে, ডাজেন্ট মিন সামনে 5 বছরও দেবে। ওটার মানে হচ্ছে 5 বছর আগে কিনে বসে থাকলে আজকে 30%-এ আপনি বসে থাকতেন। তো কখনোই বোঝা যায় না যে সামনে 5 বছরও 30% রিটার্ন দেবে। এর একটা জলজান্ত উদাহরণ সামনে একদম জাস্ট যদি বুঝিয়ে দিই, আমি যদি রিসার্চ একটা ওয়েবসাইটে চলে আসি, লাস্ট 10 বছরে কে কেমন রিটার্ন দিয়েছে। এখন বাজারে খুব স্মল ক্যাপ, মিড ক্যাপ এগুলো চলছে, তো স্মল ক্যাপে কে কত রিটার্ন দিয়েছে যদি দেখে নিই। তো আমি যদি স্মল ক্যাপে সিম্পল সাবমিট করি 10 বছরে কে কেমন রিটার্ন দিয়েছে, তো এখানে আমরা দেখতে পাবো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ নাম্বার 1 টপে আছে উইথ 20.5% রিটার্ন সিএজিআর 10 বছরে, উইচ ইজ ভেরি গুড 10 বছরের রেসপেক্টে। কোয়ান্ট স্মল ক্যাপ আছে 19%-এর একটু বেশি, উইচ ইজ ভেরি গুড। তো এই দুটোতে যদি আমরা দেখি, নিপন, কোয়ান্ট, এই দুটো আমরা টপে দেখলাম। এবারে এই টপ দুটো দেখে লোকের অ্যানালিসিস মানে দেখবে এই দুটো টপে আছে, এই 10 লাখ টাকাটা 64 লাখ বানিয়েছে, একটা 10 লাখ টাকাটা 59 লাখ বানিয়েছে। তার মানে এরকমই ফিউচারে আসবে। এগুলো ভালো ফান্ড, তো ভালো আগে করে নিয়েছে। তো এবার দেখে নিই এখন কি সেটা ভালো কিনা। যারা রিটার্ন দেখে লাস্ট 1 বছরে কিনেছিল, তো লাস্ট 1 বছরে তারা সত্যিকারেরই এই দুটো টপ 2-এ আছে কিনা। তো আমি যদি সেম জিনিসটাই
1 ইয়ার, 10 বছরের জায়গায় লাস্ট 1 ইয়ারে কেমন কি পারফরমেন্স দিয়েছে। যে 10 বছরের কিং আছে সে লাস্ট 1 বছরও কি কিং আছে, তো সেটা আমি যদি দেখি, এটা যখন লোড হবে আমার কাছে চলে আসবে, চলে এসছে। এখানে দেখুন উপরে চলে এসছে, এখন চলে এসছে মতিলাল স্মল ক্যাপ আর বন্ধন স্মল ক্যাপ, এই দুটো টপ 2 চলে এসছে, রাইট। একদম নিচে যদি যাই, একদম নিচে চলে এসছে কোয়ান্ট স্মল ক্যাপ, যেটা একদম সেকেন্ডে ছিল 10 বছরে, সে এখন আজকে নাম্বার লাস্টে আছে। নিপন স্মল ক্যাপ যেটা লাস্ট 5-6টার মধ্যে আছে। বাকি এখন আছে মতিলাল স্মল ক্যাপ, বন্ধন স্মল ক্যাপ। যেমনি এবার অনেকে মিড ক্যাপে সার্চ করবে, মিড ক্যাপে সার্চ করে ধরুন লাস্ট 5 ইয়ার্সে দেখবে কে কেমন রিটার্ন দিয়েছে। এবার অনেক রিসার্চ প্ল্যাটফর্ম চলে আসছে, অনেক অ্যাপ চলে আসছে, যে খুললেই দেখিয়ে দেয় যে 5 বছরে কে কেমন সিএজিআর দেখিয়েছে। এখন সিএজিআর হিসেবে দেখাচ্ছে নাম্বার 1-এ সবসময় দেখায় মতিলাল মিড ক্যাপ নাম্বার 1-এ, বাট এটা হতেই পারে মতিলাল মিড ক্যাপ যেহেতু নাম্বার 1-এ দেখাচ্ছে, আপনার মতো হাজার হাজার কোটি কোটি মানুষ অজান্তেই কিনে ফেলছে, এইটার জন্যই এটা আনে বলে 5 বছর 7 বছর বা 10 বছর এটাও লাস্টে থাকলো, আগেরটা যেমনি দেখিয়েছি, এটা হতেই পারে। তাই এটার অ্যানালিসিসটা মধ্যে কী দেখতে হয়, অনেক কিছু অ্যানালিসিস করতে হয়। যেমনি আসল অ্যানালিসিস কী করতে হয়, পাস্ট পারফরমেন্স ইজ নট অ্যানালিসিসের পার্ট, মানে ওটা অ্যানালিসিসের পার্টই না। অ্যানালিসিসের মধ্যে পার্ট হচ্ছে ফান্ড ম্যানেজার, যে ফান্ডটা ম্যানেজ করছে সেই ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে গেল কিনা, সেই ফান্ড ম্যানেজার আগে কোথায় কাজ করেছে, সেখানে কত রিটার্ন দিয়েছে অ্যান্ড কতটা এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছে, সেই ফান্ড ম্যানেজারের উপর আমরা বেট করি যে ফান্ড ম্যানেজারটা ভালো কিনা, ফান্ড ম্যানেজারের অ্যানালিসিস করতে হবে। সেকেন্ড ইজ ফান্ড ম্যানেজারের টিমের অ্যানালিসিস করতে হবে। থার্ড ইজ কিছু কিছু রেশিওস আছে, রেশিওস কৌশিক কিছু কিছু বোঝাবে, তাও এখান থেকে কিছু বুঝিয়ে দিচ্ছি। রেশিওসের মধ্যে পরে হচ্ছে আলফা, বিটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, শার্পি রেশিও, সটিনো রেশিও, ট্রাইনো রেশিও, এই জিনিসগুলো রেশিওসগুলো দেখতে হয়। রেশিওস কিছু যদি গড়বড় হয়ে যায় তাহলে আমাকে চেঞ্জ করতেই হবে। অ্যান্ড তারপরে হচ্ছে আপনার একটা ফান্ড বুল মার্কেট যখন হচ্ছে, তখন বুল মার্কেটে ধরুন নিফটি বা তার ইন্ডেক্স, তার বেঞ্চ মার্ক দিয়েছে 20% রিটার্ন, সেই ফান্ডটাকে 20%কে বিট করে 22% দিয়েছে, বিট করেছে, এইটা দেখতে হয়। আবার যখন পড়ছে তখন যদি 20% পড়ে তখন কতটা বেশি পড়েছে, বেঞ্চমার্ক যদি 20% পড়ে তাহলে মেনে নেওয়া হয় এই ফান্ডটা যদি 18 থেকে 22%-এর মধ্যে পড়ে, মানে 10% এদিক ওদিক, তাহলে ঠিকঠাক ফান্ড। যদি বেশি ড্রডাউন হয়, পড়ার সময় 20% পড়ছে আবার আপনার ফান্ডে 30% পড়ছে, তাহলে কিন্তু আবার মুশকিল, তাহলে রিটার্নটা উপরের দিকে বেড়ে কোনো লাভ নেই, অ্যাভারেজ আউট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই রেশিওসগুলো দেখতে হয় রাদার দ্যান পাস্ট পারফরমেন্স। নাম্বার 3 এর জন্য কৌশিক আবার টেক ওভার করছে। হোপফুলি সেকেন্ড পয়েন্টটা রাজ ভালো করে বুঝিয়ে দিয়েছে। থার্ড পয়েন্টে গেলাম মানে লাইটার নোট, বীরেন্দ্র সেহবাগ গৌতম গম্ভীরের মতো হচ্ছে, যারা ক্রিকেট দেখেন বুঝবে, সেহবাগ ছেড়েছে, গম্ভীর ধরেছে, আবার সেহবাগ আসছে কিছুক্ষণ পর। এনিওয়ে, থার্ড মিস্টেক, নো ডেলি উইকলি কোয়ার্টারলি পোর্টফোলিও রিভিউস। এখানে মার্কেটের বিষয় না, ডেলি বলতে এখানে আছে মিউচুয়াল ফান্ডে যে ডেলি বড় কথা হচ্ছে থেমেটিক বা সেক্টরাল ফান্ড, যেগুলো ধরুন আগের ফর এন এক্সাম্পল আগের বছর বাজেটে ধরুন ফিশিং সেক্টর বা এগ্রিকালচার সেক্টর বা যে কোনো একটা কোনো সেক্টরকে আমি ধরলাম, পাওয়ার সেক্টর, কোনো একটা ভালো নিউজ এলো, ম্যানুফ্যাকচারিং সেক্টর হলো ধরুন, একটা ভালো কোনো ম্যানুফ্যাকচারিং ফান্ড ধরেছেন XYZ, রিটার্নও দিয়ে দিয়েছে 50%, ধরে বসে আছেন, ইটস গিভিং ইউ রিটার্নস, রাইট? 1 লাখটা বানিয়ে দিয়েছে, 1,50,000, 1,40,000 মোটা টাকা তৈরি করে দিয়েছে, কিন্তু এখনো পড়ে রয়েছে, এখনো জিনিসটা কিন্তু পড়ে রয়েছে, ওটাকে চেঞ্জ করতে হবে, আইদার ওটাকে ইন্ডেক্সে নিয়ে যেতে হবে, আইদার ওটাকে লার্জ অ্যান্ড মিডে নিয়ে যেতে হবে, বা আইদার মানে সেক্টরটাকে বেরোতে হবে। সেই রিভিউটা কি হচ্ছে? সম্ভব না, তর্ক করে লাভ নেই, ডিবেটে যাওয়ারই দরকার নেই, সম্ভবই না, কারণ মাথা থেকে বেরিয়ে গেছে। তখন নিউজটাকে ধরেছিলেন, ক্যাশ রাইট করেছিলেন, ওই সেম গল্প, এন্ট্রি রাইট হয়েছে, এক্সিট কিন্তু আবার রাইট টাইমে হলো না। উইকলি আর কোয়ার্টারলি রিভিউ আর নট চেঞ্জিং ফান্ডসের আগে নেক্সট স্লাইডটা দেখাচ্ছি, এটা কোনো ডেটা ড্রিভেন কিছু না, জাস্ট একটা বোঝানোর জন্য, যেটা রাজ বললো সেটাকে আমি এগিয়ে নিয়ে যাবো, টেকিং দ্যাট ফরওয়ার্ড। স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, ঠিক আছে? স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, এখানে AUM এর সাইজগুলো দিয়েছি আমরা, এখানে সব ফান্ডের নাম না করে দিয়েছি। রাজের যেটা মেন চ্যানেলে ভিডিওতে আছে, অনেক কিছুকে গাইডলাইন্স মেনটেন করে চলতে হয়, অবভিয়াসলি ইয়ার ইন হোল্ডার করতে হবে। একটা যদি কোনো কিছু কমপ্লেন হয়ে যায়, 19-20 হয়ে যায়, we have to be responsible, he have to be ওকে হিমসেলফ রেসপন্সিবল থাকতে হবে। তার জন্য ফান্ডের নামগুলোকে কিন্তু আমরা হাইড করে দিয়েছি, বিকজ এটা পাস্ট ব্যাক ডেটা। এক্সপেন্স রেশিও যদি আমি বাদও দিই, 5 ইয়ার SIP রিটার্ন, এখানে অনেক কিছু রিটার্ন দেওয়া আছে, অবভিয়াসলি স্মল ক্যাপ সবসময় বেশিই থাকবে, তারপর আছে হচ্ছে ফ্লেক্সি ক্যাপও আছে, তারপর আছে হচ্ছে আমাদের লার্জ ক্যাপ। মেন নেওয়া হয়েছে এটা হচ্ছে অ্যালফা, বিটা, স্ট্যান্ডার্ড ডিভিশন, শার্পি রেশিও, শর্টিনো রেশিও। আমি এখানে আজকে বোঝাবোই না শার্পি রেশিও কী হয়, শর্টিনো রেশিও কী হয়, ফান্ড ম্যানেজার আছে,
ফান্ড ম্যানেজার কখন কোনটাকে রিস্ক নিতে হচ্ছে, কত জেনারেট অ্যালফা করতে হচ্ছে, কার কতটা অ্যালফা জেনারেট করলে হবে, কোনটা বেটা নিলে ভালো না নিলে, সেটা ফান্ড ম্যানেজার বুঝবে, সেই এএমসির ফান্ড ম্যানেজার বুঝবে। এই যে টোটাল এই যে কম্বিনেশনটা, এই যে টোটাল পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনটা সম্ভব আপনাদের পক্ষে সম্ভব জিনিসটা? ওই যে ফার্স্ট পয়েন্টটা কি ছিল, আমরা এখন ভিডিওটা স্টার্ট করলাম, টপ 5 মিস্টেক, 5টা ভুল করলে পোর্টফোলিও কিন্তু নেগেটিভ যাচ্ছে। ইনকেস নেগেটিভ মানে কি, অর্থটা কি বোঝাতে চাইছে? হয়তো পোর্টফোলিও প্লাস 8%, 9%, 12%, 14%, দারুণ না। আপনি এখন 14% কালেক্ট করছে, তখন হয়তো অন্যদের পোর্টফোলিও 27-28% কালেক্ট করছে। আমি 27-28% সিএজিআর বললাম না, কিন্তু কালেক্ট করছে দ্যাট টাইম। এখন যখন 14% আপনার দাঁড়িয়ে আছে, তারা হয়তো 27-28-এ দাঁড়িয়ে আছে, আপনারটা যেই 8%-এ ড্র্যাক ডাউন করবে, তাদেরটাও কিন্তু 14%-এ আসবে। তার মানে ইন দ্য লং রান কেউ তো এগিয়ে থাকবেই, রাইট? তো এই যে টোটাল কম্বিনেশনটা নেওয়া হয়েছে, এই এতগুলো অ্যালফা, বিটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সারফেস, শর্টিং রেশিও, এগুলো কিন্তু আমাদের কাজ যে এগুলোকে বাইফার্কেট করে ঠিকঠাক করে গুছিয়ে যখন আমরা ক্যালকুলেশনে বসবো যে এই টপ ফান্ডসগুলো আমরা দিতে চলেছি, বা আসছে 2 বছর বা 3 বছরের জন্য এই ফান্ডগুলো টপ থাকবে। তো উইকলি, কোয়ার্টারলির জন্য কিন্তু এই কম্বিনেশনগুলো দরকার হয় ইন দ্য লঙ্গার রান পোর্টফোলিও রিভিউ। প্লাস নট চেঞ্জিং ফান্ড, নট চেঞ্জিং ফান্ড মানে ফান্ড তো সবসময় চেঞ্জ হয় না, হতেও পারে। আমি ডেটটা মেনশন করবো না, আমরা যাদের ফোরকাস্টিং করছি, কথার কথা, যাদের আমরা এখন সামলাচ্ছি বা পরবর্তীকালে সামলাতে চলেছি, অ্যাপার্ট ফ্রম দ্য এসআইপিস যাদের লামসাম আসছে ব্যাচেসে, একটা সময় তো মার্কেট একটু হলেও ডিক্লাইন আসবে, তখন দেন উই হ্যাভ টু শিফট, রাইট? উই হ্যাভ টু চেঞ্জ ফান্ডস। যদি সেই সময় 50%, 60% এক্সিট না করতে পারি, যদি আমার 50 lakhs বিল্ড হয়ে গেল, সেটা ফল ডাউন করে আবার 37 lakhs, 38 lakhs হয়ে গেল, ইভেন আপনারা অনেক এক্সপিরিয়েন্স করবেন যারা ইভেন রাইট নাও ইনভেস্টেড আছেন আমাদের সাথে বা আমাদের সাথে নয়। এক্স্যাক্ট কথাটা আপনি দেখবেন, আমার 47-এ পোর্টফোলিও ভ্যালুটা 41 lakhs চলে এসছে ইন আ ভেরি, মানে 1 মাসের মধ্যে, লেস স্প্যান অফ টাইম, খুব কম সময়ের মধ্যে আমার পোর্টফোলিওটা কমে গেছে, খুব তাড়াহুড়ো করে পড়ে গেছে। এবার সব সময় যে ফার্স্ট পয়েন্ট প্যানিক সেলিং এর কথা বলছি না, কিন্তু কোনো জায়গায় পার্কিং করার ফান্ড তো থাকে, সেই ডিসিশনগুলো সবসময় কিন্তু হয় না, একা নেওয়া হয় না, টাইমটা হয় না। মার্কেট রিসার্চ করার পর যে এই সময় করে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, যদি আমি এখন শিফট করি আর মার্কেট যদি বেড়ে যায় তাহলে। তো নট চেঞ্জিং ফান্ডস অ্যাট দ্য রাইট টাইম, ঠিক সময় করতে হবে, সুইচ করতে হবে, কোনো কোনো সময় এক্সিটও করতে হবে, সেটার জন্য আমরা বলবো। আচ্ছা, অনেকে বলবেন 80%, এইটা আমি নিজেই মানছি, 80% অফ দ্য কাজ কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকলেই হয়, বাকি 20%-এর জন্য আমরা, বাকি 20%টা ক্রুশিয়াল কেন? কেন কি 100% যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট যখন করছে, 80% তো তোমাকে এমএফই এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, মার্কেটই এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে টু কিপ ইউ ইন দ্য টপ 10% অফ দ্য ইনভেস্টার্স। টপ 10% আপনার ভ্যালুটা কিন্তু ডিসাইড করছে না। অবশ্যই যার 10,000 টাকার এসআইপি আর যে 1 কোটি টাকা লামসাম ইনভেস্ট করে বসে আছে, তারা দুজন একই ক্যাটাগরিতে পড়বে না, কিন্তু তাদের পার্সেন্টেজটা তো সেম হতেই পারে, রাইট? পার্সেন্টেজটা তো আমি পৌঁছে দিতে পারি হিসেব মতো। তো একটা সময় আসবেই, রাজদা আমার 2 লাখ টাকা রিডিমশন দরকার, ফর অ্যান এক্সাম্পল, আপনাদের নিজেদেরও রিডিমশন দরকার। ধরুন আপনার 10 লাখ টাকা আপনি জমিয়েছেন, 2 লাখ টাকা আপনার রিডিমশন দরকার। হয়তো রাজ এমন একটা প্ল্যান করে দিল, বা আমরা একটা এমন করে একটা প্ল্যান করে দিলাম, বা আমি একটা এমন একটা প্ল্যান করে দিলাম, হয়তো আপনার রিডিমশনটা দরকার পড়লো নট অ্যাবাউট 2 lakhs, 1.25 lakhs। নিজের ইনভেস্টমেন্টের মধ্যেও তো কমলো। আমি টাকা আটকানোর কথাটা বলছি না, সবাই কষ্ট করে টাকাটাকে জমাতে চায়, জমি কিছুটা করতে চায়, রাইট? তো ওই জায়গায় একটা জাংচারে যখন ব্রেক করার দরকার পড়বেই, এটা আপনারও দোষ না, আমারও দোষ না, একটা সময় কোনো না কোনো নিডে দরকার পড়বে। তো এই 20%টাকে যাতে ঠিক মতো যদি অ্যালোকেট করতে পারি, তাহলে এই থার্ড যেটা মিস্টেক যেটা লোকে করে চলেছে, পোর্টফোলিও রিভিউ যেটা আছে, ডেইলি, উইকলি, কোয়ার্টারলি, প্রপার রিভিউ, প্লাস চেঞ্জিং ফান্ডস অ্যাট দ্য রাইট টাইম, প্লাস পার্কিং দ্য ফান্ডস অ্যাট দ্য রাইট টাইম। যতটা বেশি তার দরকার, তার থেকে সে বেশি নিয়ে ফেলছে, তুলে ফেলছে, তাহলে তো বাড়বে না, ইউনিটগুলো তো আমার সেল হয়ে গেল না, রিডিমড আউট হয়ে গেল। তো এই ফ্যাক্টরসগুলো আছে। ফোর্থ পয়েন্টটা আবার রাজ রিকভার করবে। তো থার্ড মিস্টেকের পর ফোর্থ মিস্টেক, আরও দুটো মিস্টেক এরপরে আছে। 4 নম্বর মিস্টেক, আমি মনে করি এইটা ভিডিওর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক্সের মধ্যে পড়ে, যেটাকে মানুষ ইনভেস্টমেন্টের ফিল্ডে ইনভেস্টমেন্ট করার সময় ফোকাসই দেয় না। কি মিস্টেক? ইনভেস্ট তো করছেন, বাট ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করবে কি? আপনি বলবেন কি রাজদা, কি আবার এটা আবার কোত্থেকে আবার টার্ম নিয়ে চলে এসেছে? ইনভেস্টমেন্ট প্রোটেকশন। ইনভেস্টমেন্ট প্রোটেকশনটা
এসছে, যখন রিয়েলাইজেশন হবে তখনই আপনি ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করার কথা তারপরে ভাববেন, যখন আপনার ইনভেস্টমেন্টটা থাকবেই না। তো বুঝিয়ে দিই একটুখানি, আপনাদেরই ইম্পর্টেন্স, মানে সবারই ইম্পর্টেন্স আছে লাইফে এই জিনিসটার। তো ইনভেস্টমেন্ট প্রোটেকশন মানে, ধরুন আমাদের একটা ক্লায়েন্ট 10 লাখ টাকাটা খুব ভালোভাবে 15 লাখ টাকা অব্দি আমরা বানিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে ইনভেস্টারকে 15 লাখ অব্দি তৈরি হয়ে গেল। আমি বলছি 25 সাল তো, এই বছরটা কোনো রিটার্ন দেবে না, ফার্স্ট থেকেই বলে আসছি। তো 15 লাখটা এই বছর 14 থেকে 16 লাখের মধ্যেই থাকছে, পরের বছর রেখে দিন, এটাকে 21-22 লাখ অব্দি দেখতে পাবো, নিফটি যদি 30,000-এ যায়, ভেরি গুড। মাঝখানে দুর্ভাগ্যবশত কারোর চাই না, মাঝখানে ইনভেস্টমেন্টটা প্রোটেক্ট করা নেই, কিন্তু উনি সব বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে, 10 লাখ টাকাই আছে কর্পাস, 15 লাখ টাকাই আছে। তো ওনার এমন একটা রোগ চলে এলো বা ওনার ফ্যামিলির চলে এলো, 10 লক্ষ টাকার মেডিকেল বিল চলে এলো। তো 15 লাখ থেকে 10 লাখ টাকা এখানে রিডেমশন করে, মানুষকে তো আগে বাঁচাতে হবে, ফ্যামিলি ফার্স্ট, তো এখান থেকে করে নিল। ইচ্ছা ছিল না একদম যে মার্কেট 30,000-এর রাস্তা যাবে বলেছে, অ্যানালিস্ট আমাদের খুব স্ট্রং, তাই জন্য যাওয়ার চান্স বেশি, 20 লাখ অব্দি দেখতে পারতাম, কিন্তু 10 লাখ রিডেমশন করে এখন বেঁচে থাকলো আর 5 লাখ। এই 5 লাখের উপর মার্কেটটা 30% বাড়লে, যেটা এইখানে 22 লাখ অব্দি হতো সেখানে এখানে 8-8.5 লাখ অব্দি হবে, ডিফারেন্স ইজ 14 ল্যাক্স। 14 লাখ লস কার হলো? আপনার। কেন লস হলো জানেন? 14 লাখ লস কেন হলো এক বছরের মধ্যে? রিডেমশন করেছেন তো ঠিক আছে, কেন লস হলো? 14 লাখ লস হলো মানুষ 14,000 টাকা বছরে বাঁচানোর জন্য, 14,000, 15,000, 20,000, 22,000, 25,000 এই অবধি বছরে বাঁচানোর জন্য। এই 14,000, 15,000 টাকা যদি কেউ খরচা করে, একটা যদি কেউ ভালো হেলথ ইন্স্যুরেন্স যদি কেউ নিয়ে নিত, তাহলে 14 লাখটা বেরোতো না কখনো, সারা জীবনই পড়ে থাকতো, কখনো কোনো অসুবিধা হলে বেরোতোই না, ঠিক আছে, বিকজ 5 লাখের যদি একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিত হয়ে যেত। তো আমি এটা রেকমেন্ড করি, যখনই ইনভেস্টমেন্ট করছেন তার সাথে, আমরা ইন্স্যুরেন্সেরও কাজ করি যেহেতু, তো ইন্স্যুরেন্সও একটা সস্তার মধ্যে, মানে বেশি সস্তা না, যে ঠিকঠাকের মধ্যে সস্তা, যেটাতে রুম ক্যাপিং থাকবে না, যেটাতে কোপে থাকবে না, যেটাতে রিস্টোরেশন থাকবে ফিচার্স, যেটাতে হেলথ চেক আপ থাকবে অ্যানুয়াল ফ্রিতে, যেটাতে ওষুধের বিল থাকবে, যেটাতে আপনি যদি হসপিটালে বেডে পড়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলি যাতে প্রত্যেক দিন 2 থেকে 3,000 টাকা পাবে ক্যাশ, সেরকম থাকবে, যেটাতে ফার্স্ট দিন থেকে অ্যাক্সিডেন্টাল বেনিফিট থাকবে, হার্ট অ্যাটাকের বেনিফিট থাকবে, অ্যান্ড ক্যান্সারের বেনিফিট থাকবে। তো এই জিনিসগুলোকে ঠিকঠাক করে একটা 15-20 হাজারের মধ্যে একটা ফ্যামিলি ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া উচিত, যাতে ক্লেমের সময়, যাতে এটা ক্লেমের সময় অসুবিধা না হয়, আমরা থাকবো, অ্যান্ড আপনাকে ছুটতে না হয়, অ্যান্ড এই 10 লাখ, 5 লাখ, 15 লাখ যাই বিল আসছে, এটা আপনার ইনভেস্টমেন্টটা ভেঙে যাতে না দিতে হয়। তো এটা যদি মাথায় থাকে, এটা নিয়ে যদি ডিটেলসে ভিডিও চান যে ইন্স্যুরেন্সে কী কী দেখা উচিত বা কিছু, নিচে কমেন্ট করবেন। যদি এরকম কমেন্ট আসে, রাজধানী ইন্স্যুরেন্স একটা ভাস্ট টপিক, একটা ভিডিওতে বোঝা পসিবলই না, তুমি আলাদা করে, আমার ইন্টারেস্ট আছে আলাদা করে একটা ইন্স্যুরেন্সের চ্যানেলই খোলো, আমরা ট্রাই করবো ইন্স্যুরেন্সের একটা চ্যানেল খুলতে, বিকজ ইন্স্যুরেন্সে আমরা কাজ করি, বিকজ ওটাও ইনভেস্টমেন্টের মতো অতটা ইম্পর্টেন্ট। বিকজ যখনই মানুষের কোনো বাজে সময় আসে ফ্যামিলির, তখন ইনভেস্টমেন্টের পোর্টফোলিও খুলে একবারও দেখে না, লোকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে কত টাকা আছে, বা লোকে ইন্স্যুরেন্সের কাগজগুলো খোলে যদি তাদের ইন্স্যুরেন্স করা থাকে, তো ওটাও অতটাই ইম্পর্টেন্ট লাইফে। তো সেই ক্ষেত্রে লাইফে ওই ফেজটা যাতে না আসে, অ্যান্ড আসলেও যাতে রিকভার হয়ে যায় তাড়াতাড়ি, আপনার পকেট থেকে বেশি কিছু না যায়, তো সেরকমই যদি আপনার আল্লাহর চ্যানেলই চাই, তো একটা তো আমার মেন চ্যানেলের একটা উইকলি ভিডিও পান, এখানে বিনিয়োগ বিদ্রাচার একটা ভিডিও পান, আর একটা আমরা কষ্ট করে আপনার জন্য ইন্স্যুরেন্সের ভিডিও দেবো। তো নিচে যদি 100টার উপর কমেন্ট থাকে, ভেবে রাখুন পরের মাসে আমাদের চ্যানেলও রিলিজ হয়ে যাবে, যেটা শুধু আপনাদের জন্য। দেখুন, চ্যানেল থেকে আমরা কোনো আর্ন করি না, এই চ্যানেলে থেকে কোনো আর্নিং আসে না, ওই চ্যানেল থেকে কোনো আর্নিং আসে না, ওই চ্যানেল ইন্স্যুরেন্সের চ্যানেল থেকেও হয়তো কোনো আর্নিং আসবে না, আর্নিং নেবো না, আপনাদের জন্য আমরা কন্টেন্ট বানাতে ভালোবাসি, অ্যান্ড আমরা বেঙ্গলি কমিউনিটিকে নলেজেবল বানাতে পছন্দ করি, তার জন্যই আপনারা যদি ফিডব্যাক দেন তাহলে আমরা অবশ্যই বানাবো। নেক্সট আমি যদি বলি যে ইন্স্যুরেন্সটা মেন, সবার একটা করে ইনভেস্টমেন্ট যাই করছেন তার 10% অফ দ্য ভ্যালু আপনার ইন্স্যুরেন্স থাকা উচিত। তো সেটা যদি ডিসকাস করতে হয়, আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, দেরি হবে কিছুদিন, তারপরে আমরা আবার ওটা নিয়েও কন্ট্যাক্ট করতে পারি, যারা যারা জানেন না বলে দিলাম। 5 নম্বর পয়েন্ট, মিস্টেক উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা কৌশিক বোঝাবে, রিগার্ডিং অনেকের পোর্টফোলিও, আমি যখন পার্সোনালি চেক করি না, এক একজনের পোর্টফোলিওতে 18, 20টা, 25টা করে ফান্ড থাকে, আবার এক একজনের পোর্টফোলিওতে 1টা 2টো করেই ফান্ড থাকে।
হ্যাঁ, এসআইপি ক্যাটাগরিতে আগে থেকে বলে দিই কৌশিক বোঝানোর আগে, যে আমরা যাদেরকে ধরুন যাদের শুধু এসআইপি স্টার্ট হচ্ছে তাদের আমি একটা দুটো ফান্ড দিয়ে দিই, তার মানে পোর্টফোলিওটা বাজে এরকম না। এসআইপি প্লাস লামসাম মিলিয়ে কটা পোর্টফোলিও থাকা উচিত সেইটার ব্যাপারে কৌশিক এখন টেক ওভার করবে। আচ্ছা, আগের পয়েন্টটা আই গেস রাজ বোঝাতে পেরেছে, বাট তার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, ইন্স্যুরেন্স ইজ নট অ্যান ইনভেস্টমেন্ট। এটা কিন্তু একটা প্রিকশন বা কিওরের জন্য, যখন একটা বিপদে পড়বো তার জন্য রেডি থাকা। ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু না ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স থাকাটা কিন্তু ইস প্রিভিলেজ বলাটা ভুল, বাট একটা নেসেসিটি। লাক্সারি তো না, বাট নেসেসিটি। ডিটেলসে অনেক কিছু আছে ইন্স্যুরেন্সের। অনেকে বলে স্ক্যাম, কেন কি ইনভেস্টমেন্ট বলে করা, এটা ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে না। ইন্স্যুরেন্স থাকাটা দরকার, যার যেরকম আয় ইনকাম প্লাস যেরকম দরকার সেই বুঝে তাকে দিতে হয়। আর ফেল সবাই করে না জিনিসটা, এজেন্ট মেন্টালিটি যা হয় সেটাই। যার কোনো দরকার নেই তাকে সবসময় ইন্স্যুরেন্স করার, যার ইনকাম নেই সেই ইন্স্যুরেন্স কী করবে নিয়ে। বাট এনিওয়ে, সেটা আরেকদিন আবার বোঝাবে, ডিটেলটা বোঝাবে, অনেক কিছু আছে। কামিং টু দ্য ফিফথ পয়েন্ট, বাইং 18-20 ফান্ডস বা এর থেকেও আমরা বেশি দেখেছি। কালকেই একজনেরও শিফট করিয়েছে, টু বি অনেস্ট। 32টা ফান্ড ছিল, 32টা, হিউজ পোর্টফোলিও ভ্যালু, 32টা ফান্ড। কোনো কোনো সময় এনএফও এসছে, দিয়ে দিয়েছে। এনএফওতে এসছে আর টপ আপ করা হয়নি তার মধ্যে, কিন্তু পড়ে রয়েছে। আছে অনেক পুরনো অ্যাকাউন্ট, 5,000 টাকা ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে গেছে হচ্ছে 26,400। তাহলে বুঝে দেখুন কতটা রিটার্ন, 3.5x রিটার্ন দিয়েছে। কিন্তু এই আর কি 32টা ফান্ড। এইবার যখন মার্কেট পড়বে ইম্প্যাক্ট তো হবে, তখনও হবে। তো ও যখন সুইচ করাবে ট্যাক্সেশনের একটা প্রবলেম হবে। ও যখন এইমস ধরুন সরি একটু আমার শরীরটা খারাপ আছে আজকে, এনিওয়ে। তো যখন ও সুইচ করাবে ইন্টার এএমসি, ধরুন নিপন টু এইচডিএফসি গেল বা এইচডিএফসি টু এইচএসবিসি গেল, কথার কথা, ঠিক আছে, ট্যাক্সেশন তো পড়বে, রাইট? যখন ও যদি কোনো লিকুইড ফান্ডে রাখতে চায় ওই এএমসির মধ্যেই রাখতে হবে। তো কখনো একটা ফার্স্ট আমি সিম্পল সবাইকে বোঝাই, আমাদের ক্লায়েন্টস এটা জানে, একটা ক্লাসে একটা বাচ্চাই ফার্স্ট র্যাঙ্ক করবে, হার্ডলি ধরলাম জয়েন্ট ফার্স্ট হয়, তাই তার বেশি তো হয় না। এবার তুমি অনেকে আমাকে তোমরা এতটাই ওভার কনফিডেন্ট বা কনফিডেন্ট যে তোমরা টপ ফান্ডটাকেই চেস করবে। আমরা টপ ফান্ডকে চেস করি না, আমাদের একটা প্রোটোকল আছে, আমাদের একটা প্রসেস আছে, তার মধ্যে একটা ফানেল আছে। হিউম্যান এরার আমাদের থেকেও হতে পারে, বাট উই ট্রাস্ট দ্য প্রসেস। নলেজটা আছে, ওটার উপর ফোকাস করি, করে ওই একটা বাস্কেট বানাই যেখানে সেগ্রিগেশন অফ 8 to 10 ফান্ডস থাকে। সেখান থেকে ক্লায়েন্টের যেটা প্রয়োজন সেখান থেকে 4টে থেকে 6টা ফান্ডের দেওয়া হয়। এবার তারও সিস্টেম আছে, ইকুইটি সেভিংসে রেখে, হাইব্রিডে রেখে, পার্কিং কোনো ফান্ডে রেখে, আস্তে 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 করে এখন মার্কেট পড়ে। কখনো ম্যানুয়াল এসটিপি হয়, কখনো অটোমেটিক এসটিপি হয়, আমাদের ক্যালকুলেশন ওয়াইজ করা হয় ওটা, আপনারা বুঝবেন না। তো তাহলে 18টা-20টা ফান্ড তো খুব কম লিখেছে এখানে, 25-এরও বেশি। এখন যারা ভিডিওটা দেখছেন তাদেরও মনে হবে 10-11টা তো আছেই, খারাপ না। কিন্তু কি হবে, বাজারে আজকে একটা ভালো ফান্ড এসছে, কালকে আবার আসবে, কালকে আপনি আবার এন্ট্রি নেবেন, কিন্তু ফান্ড সাইজ বাড়তে থাকবে। তখন কি হবে, হুট করে দেখবে নিজের 15টার বেশি ফান্ড হয়ে গেছে, কিন্তু ওরমভাবে কিন্তু পোর্টফোলিও হয় না। ইন দ্য লঙ্গার রান কি হবে, ওভারল্যাপ হতে থাকবে। বাজারে সব স্টকই তো আপনি কিনে বসে আছেন বেসিক্যালি আপনি ইন্ডেক্সকে টার্গেট করছেন, ইন্ডেক্সের থেকেও আপনি কম রিটার্ন পেতে চলেছেন, কিছুটা ইন্ডেক্সকে টার্গেট করছেন, প্লাস নিজের কিছুটা ড্রপ ডাউন ফান্ডস থাকবে যেগুলো পারফর্ম করতে পারছে না, ইন্ডেক্সের থেকেও কম পার্সেন্টেজে রিটার্ন পাবেন পার্সেন্টাইলে। বাইং ওয়ান ফান্ড আন্ডার ডাইভার্সিফিকেশন, মানে যেটা একদম যেরকম ওভার ডাইভার্সিফাইড করাও ভালো না। আন্ডার ডাইভার্সি মানে হচ্ছে একটা ফান্ড দুটো, যেরকম বললো যে এসআইপির জন্য একটা দুটো ফান্ড ঠিক আছে, লামসামের সিস্টেমটা আলাদা। অনেকে আছে এই ফান্ডেই করবো, হতে পারে ভালো, কিছু একটা নিউজ হয়ে গেল বা কোনো সময় ফান্ড ম্যানেজারটা চেঞ্জ করে দিল বা কিছু হয়ে গেল, সেই এমসির কিছু একটা ডেথ হয়ে গেল, মানে সিইওর বা ডিরেক্টরের ডেথ হয়ে গেল, যেরকম টাটা যখন ছিল, যেমন স্যার রতন টাটা যখন মারা যায়, কিছুটা হলে ইম্প্যাক্ট পড়েছে। অবভিয়াসলি টাটা একটা হিউজ গ্রুপ, বলছি আমি, কিছু একটা ক্যালামিটি এসে গেল সার্টেন, তখন একটা বা দুটো এমসিতে রাখাটা কিন্তু ভ্যালুয়েবল না ইন দ্য লঙ্গার রান। 4 থেকে 5টার মধ্যে আমাকে বাইফার্কেট করতে হবে, সেগ্রিগেট করতে হবে, করে প্রপারলি সাজাতে হবে। এইবার আবার কি থার্ড পয়েন্টের সাথে ইন্টাররিলেটেড, ঠিক সময় সময় কিন্তু আমাদেরকে সুইচ করতে করতে যেতে হবে, রাইট? এবার 6 পয়েন্টটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, রাজ বোঝাতে চলেছে, দেখে নিন। তাই হোক আপনারা বুঝতে পারলেন, কৌশিক নাম্বার 5 পয়েন্ট বোঝালো। পয়েন্ট নাম্বার 5টা এক লাইনেই শুধু আমি সামারাইজ করে দেবো, যেটা হচ্ছে আপনি 20টা ফান্ড যদি আপনার থাকে, এক একটা ফান্ডের মধ্যে ধরুন অ্যাভারেজে 100টা করে 150টা করে স্টক থাকে, তো ইনটু করলে দেখবেন 2000টা স্টক আসে।
কিছু কিছু ওভারল্যাপ হয়ে যদি 500টাও যদি ইউনিক ফান্ড স্টকস থাকে, তাহলে নিফটি 500 কেনা বা ইন্ডেক্স কেনা একই ব্যাপার। তো কোনোটা বাড়বে কোনোটা কমবে, আলটিমেট সেই 11-12% থেকে যাবে। তো আমার ছেটে বের করতে হবে যে কোন 30-40টা স্টক ভালো, সেই স্টকওয়ালা ফান্ডটা কোথায় আছে, আর সেইটাই ফান্ড কিনতে হয় 4-5টার মধ্যে, 2টো এসআইপির, 3-4টে লামসামের পোর্টফোলিও এন্ড। নেক্সট নাম্বার 6 অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার মতে এখন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখন রিসেন্ট টাইমসে আনে वाले 2-3-4-5-10 বছরের জন্য, সেটা হচ্ছে নাম্বার 6 বোনাস পয়েন্ট ইজ টেকিং আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা এজেন্ট, যাই আপনি বলে নেন, অ্যান্ড টেকিং আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যাজ গুড অ্যাজ রাজ কর্মকার। আমাকে বা আমার মতো, আমার থেকে ভালো যদি কেউ হয়, যদিও বা ইস্ট ইন্ডিয়ার এখন নাম্বার 1 আমি চলছি, আমার থেকে ভালো ইস্ট ইন্ডিয়া এখন নেই, বাট তাও যদি আপনি ওয়েস্টে থাকেন, সাউথে থাকেন, যদি আমার থেকে কেউ র্যাঙ্কিংয়ে ভালো আছে 1-2 জন, তো নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? প্রচুর মানে অজস্র পয়েন্ট আছে, এটার উপর ডিটেলসে যদি ভিডিও চাই নিচে কমেন্ট করতে পারেন, নাহলে 2-1টা আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট থেকে সামারাইজ করেও দেবো, প্লাস আমি বুঝিয়ে দেবো যে এই পয়েন্টগুলো, মিস্টেক্সগুলো একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার কখনো করাবেই না। প্রথমত মার্কেট রিসার্চ। এবার আমরা আমাদের পয়েন্টটা বলি, মার্কেটের রিসার্চের মধ্যে আমরা বারবার 2023 সাল থেকে বলে আসছি যে 2027 সালে একটা হয়তো ক্র্যাশ আসবে। ক্র্যাশ কবে আসবে, কবে আপ থেকে ডাউন আসবে, কবে আপ থেকে ডাউন আসবে, পুরোপুরি রিসার্চ আমাদের রেডি। আপনারা যারা যারা জানেন না তারা তো জানেন না, তারা ভাববেন আমি ভুল বলছি, বাট যারা যারা ক্লায়েন্ট তাদের কাছে আমি অলরেডি 2-1 জনের কাছে বলেও রেখেছি, রিসার্চ রেডি। এই পয়েন্টে যখনই থাকবে, যেই মাসটা আমি আছে সেই মাসে আমি সবার পোর্টফোলিও 50-60% ডেট ফান্ডে শিফট করে দেবো। মানে কি হবে, আপনার 10 লাখ টাকাটা এখানে 50% ডাউন হলে 5 লাখে নেমে যাবে, তাই তো? বাট ডেট ফান্ডে আমরা ক্লায়েন্টে শিফট করে কি করব, 10 লাখ টাকাটা 10 লাখই রেখে দেবো। এই ডেট ফান্ডের শিফটিংটা আমি এখানে ইকুইটিতে সুইচ করব, এখানে ডাউনে। তো যখন লোকের 5 লাখটা বেড়ে আবার 10 লাখে যাবে, আমাদের এইখানে 10 লাখ টাকাটা বেড়ে 20 লাখ হয়ে যাবে। আলটিমেট 10 লাখের ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। আনে वाले রিসেশন 4-5 বছর চলতে পারে, খুব সতর্ক হয়ে ভালোভাবে মার্কেট রিসার্চ করে করুন। নিজে থেকে না পারলে ছেড়ে দিন, সব কিছু নিজে থেকে করতে হয় না। এই একটা আছে। নেক্সট পয়েন্ট এখানে আছে হচ্ছে ফাস্ট পারফরমেন্স দেখে আমাদের যা যা বললাম নাম্বার 2 আর 3 এর মধ্যে, যে কোন সময় কি চেঞ্জ করতে হবে, কোন সময় কি কিনতে হবে, কোন সময় কি সুইচ করতে হবে, কোন সময় আলফা বিটা স্কটিনো রেশিও এইগুলো চেঞ্জ করতে হবে, কোন সময় ফান্ড ম্যানেজার চেঞ্জ হচ্ছে, এগুলো সারাদিন আমাদের অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে। তো আমরা এটা দেখি, এটাই কাজ আমাদের, নাহলে আমাদের কোনো কাজ নেই। ইনভেস্টমেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স, সেটাও আমাদের কাজ। এটাও একটা ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে একটা অ্যাডভাইজারি প্যাকেজের মধ্যে করে দেবে। 4-5টা ফান্ড যেটা আমরা প্রেফার করি, সেটাও আমাদের কাজ। অ্যান্ড যদি আমাকেই চান অ্যাজ অ্যান অ্যাডভাইজার, তাহলে এখানে আমার লাইসেন্স নাম্বারটা চেকও করতে পারেন। এমফির ওয়েবসাইটে গিয়ে, এখানে এমফির ওয়েবসাইটে যাবেন, গিয়ে এখানে জাস্ট সার্চ করবেন ARN এর পাশে ARN 300613, ARN 300613, এই যে চলে এলো। এখানে গো অপশানে ক্লিক করবেন, দেখবেন আমার নাম চলে আসবে। কিছুই করতে হয় না, অনলাইন বা অফলাইনে আমার সাথে মিট করে জাস্ট এনজে ওয়েলথ থেকে আমরা পার্টনার আছি, নাম্বার 1 মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার অল ওভার ইন্ডিয়াতে। এর থেকে বেশি টাকা কেউ সামলায় না ইন্ডিয়াতে, তাই জন্য আমরা নাম্বার 1কেই প্রেফার করি। আমরা নাম্বার 1 বলে আমরা ডিস্ট্রিবিউটার নাম্বার 1 আমরা করেছি। তো তাই জন্য দেখবেন এখনের জন্য 2,70,000 কোটি টাকা অল ইন্ডিয়াতে সামলাচ্ছে। তো সেই ডিস্ট্রিবিউটারই আমরা ওখান থেকে পার্টনার আছি। অ্যান্ড 40 লাখের বেশি ইনভেস্টার ইনভেস্ট করছে, ইনক্লুডিং অনেক বড় বড় নাম। তো সেইগুলোতে এনজে ওয়েলথে একটা অ্যাকাউন্ট খুলে আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের নাম লাইসেন্স নাম্বার লেখা থাকলো, সেই হিসাবে আপনারা অ্যাকাউন্ট খুলে স্টার্ট করতে পারেন, রাইট? তাই থিঙ্ক আমি বোঝাতে পারলাম ইম্পর্টেন্স কি। অনেক ইম্পর্টেন্স আছে, আরও পোর্টফোলিও রিভিউ করার ইম্পর্টেন্স থাকে। বাই চান্স কারোর কিছু হয়ে গেলে রাস্তাঘাটে নমিনির যাতে ট্রান্সমিশন প্রসেস বা জানানোর হেল্প থাকে, প্রচুর আরও অনেক কিছু আছে, সেগুলো পরে অনেক অন্য ভিডিওতে ডিসকাস করবো। কিছু কোয়েশ্চেন্স নিয়ে নিই, আপনাদের যদি মনে কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড রিলেটেড, নিচে কমেন্ট করতে পারেন, আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য 3টেই কোয়েশ্চেন আমি নেব। মিউচুয়াল ফান্ড থেকে কি এসটিপি করা যায়? মিউচুয়াল ফান্ডের ভিতরে এসটিপি একটা ইনভেস্টমেন্ট করার তরিকা বা পার্ট। মানে আমি এই কোয়েশ্চেনটা আমি যদি করতাম মিউচুয়াল ফান্ডের মধ্যে কি এসআইপি করা যায়, বা মিউচুয়াল ফান্ডের মধ্যে কি লামসাম করা যায়? আরে মিউচুয়াল ফান্ডটা কিনি বাট এসআইপি মোডে বা লামসাম মোডে, এটা হচ্ছে মোড। মিউচুয়াল ফান্ডই সব, বাট এটা হচ্ছে মোড। এসটিপি মানে ডেট ফান্ডে শিফট করে
ডেট ফান্ড থেকে একটা ইকুইটি ফান্ডে ট্রান্সফার যখন মার্কেট পড়বে সেটাই, যেমন এখন চলছে মার্কেটের সিচুয়েশন হিসাবে। যদি ডাউট থাকে আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন এসটিপি রাজ কর্মকার, আমার মেইন চ্যানেলে একটা ভিডিও চলে আসবে, ওটা দেখে নেবেন, পুরো ডাউট সলভ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন ইজ স্মল ক্যাপ 15 বছরে 18 থেকে 20% রিটার্ন পসিবল? দি অ্যান্সার ইজ অবশ্যই পসিবল, যদি ঠিকঠাক সুইচ করে শিফট করে সবসময় ভালো ফান্ডের টপ 5 রিসার্চের মধ্যে ফান্ডে থাকেন, 18-20% 15 বছর পরেও পসিবল। মার্কেট, ইন্ডিয়ান মার্কেট ডেভেলপিং পসিবল। কোন স্মল ক্যাপ ফান্ড বেস্ট সেটা বলো? এটা আমি বলতে পারবো না পাবলিকালি। অনেকে কোয়েশ্চেনও করেছিলেন যে অনেক ইউটিউব চ্যানেল ডিরেক্টলি বলে দেয়, আপনারা কেন বলেন না? এরপরে একটা স্লাইড আছে যেটা অনেকে হয়তো দেখে না, বিকজ আমাদের লাইসেন্স আছে তাই জন্য আমাদের এই জিনিসগুলো পড়তে হয়। এটা হচ্ছে অ্যামফির, যেটা সেবির আন্ডারে রেগুলেশনসের মধ্যে এখানে লেখাই আছে নাম্বার 10-এ, কোয়েশ্চেন নাম্বার 10-এ, কেন অ্যাডভাইজাররা বা ডিস্ট্রিবিউটাররা কেন স্পেসিফিক রেকমেন্ডেশন বা কমেন্ট করতে পারে না পারফরমেন্স অফ স্পেসিফিক মিউচুয়াল ফান্ড স্কিমের উপর তাদের ইউটিউব চ্যানেলে বা এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে? এখানে দেওয়াই আছে MFDs are required to access the customer's risk profile বা রিস্ক অ্যাপিটাইট। আপনার আমার এখানে একজন 60 বছরের বৃদ্ধ কেউ দেখছে, 70 বছরের বৃদ্ধ দেখছে, 20 বছরের ইয়াং ছেলে দেখছে আমাদের মতো, 30 বছরের মিড এজ দেখছে, 40 বছরের দেখছে, সবার জন্য। কারো অ্যাগ্রেসিভ, কারো SWP চাই, কারো STP চাই, কারো ব্যালেন্সড ক্যাটাগরি চাই, অনেকের অনেক রকম পোর্টফোলিও রিকোয়ারমেন্ট থাকতে পারে, প্রচুর। অনেকের রিস্ক অনেক বেশি নিতে পারবে, অনেকে কম রিস্ক নিতে পারবে বয়স হিসাবে। তো তাদের যতক্ষণ না কাস্টমারের এক একজন রিস্ক প্রোফাইলিং করা আছে, কার কোনটা সুইটেবল সেইটা জানা আছে, সেইটা না হয় আমি স্পেসিফিক কোনো রেকমেন্ডেশন আননোন ভিউয়ার যারা আমি যাদেরকে চিনি না, মানে আমি অনেককে আপনাকে চিনি না, আপনারা দেখেন আননোন ভিউয়ারদের ইনভেস্টমেন্টের ডিসিশন আমি বলতে পারবো না। আমি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ক্লিয়ার কাট আমি সবকিছু বলতে পারবো, বাট স্পেসিফিক নামগুলো বলতে পারবো না যেটা কিনুন। কেন? বিকজ আজকে যদি আমি বলেও দিই, ধরুন এক্সাম্পল নিপল স্মল ক্যাপ আজকে কিনুন, ভালো লাগছে, 1 বছর পর যখন চেঞ্জ করতে হয়, বাট মার্কেট যখন পড়বে তখন চেঞ্জ করতে হবে, তারপর তখন কি আপনি জানতে পারবেন আবার যে কখন চেঞ্জ করছি আমি বা কিছু আমাদের ক্লায়েন্টের? দি অ্যান্সার ইজ নো। তো ওইরকম ভাবে আমি টাকাটাকে ক্যাজুয়ালি কখনোই চাই না যে আপনারটা ম্যানেজ হোক। আমি তো বলে দিলাম আমার কোনো ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে, বিকজ আপনি র্যান্ডাম যে ইউটিউব ভিডিও দেখে আগের বছর যে এত ডিফেন্সের স্টক, এত রেলওয়েজের স্টক, এত মিউচুয়াল ফান্ড কিনেছেন, একটাও রিটার্ন আসেনি, এখনো আপনার ফ্রি অফ কস্টে চাই, এখনো আপনার ইউটিউব ভিডিও দেখে চাই। ইউটিউব ভিডিওটা দেখুন নলেজের জন্য, কি কি ভুল করতে পারে সেই পয়েন্টগুলো দেখুন, কি কি কমপ্লায়েন্স আছে সেগুলো দেখুন, বাট ইউটিউব ভিডিও দেখে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না, এটা আমার রিকোয়েস্ট। আপনি নিতে পারেন, যদি নতুন হন নিতে পারেন, আপনি 1-2 বছর পর এমনি রিয়েলিটি পেয়ে যাবেন, তারপরে আমাকে আর এক্সপ্লেনও করতে হবে না। তো এটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে পড়ে, তাই জন্য আমি কোনোদিন বলতে পারি না স্পেসিফিক নাম ছাড়া আমি সব ডিসকাস করি, আপনি তার জন্য দেখতে পারেন। বিকজ অনেকে আমার মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখে ইন্সপিরেশন নিয়ে তারপরে মিউচুয়াল ফান্ড স্টার্টও করেছে, সেটার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম। মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও ম্যানেজ করার জন্য চার্জ কত জানালে ভালো হয়? আপনাদের এন্ড থেকে আমার এক্সট্রা চার্জ নেই, আপফ্রন্ট 5,000, 10,000, 15,000, 20,000, 1 লাখ এরকম কিচ্ছু নেই, এত টাকা দিতে হবে। আমরা যে ফান্ডটা দিচ্ছি, ধরুন নিপনকে ব্যবসা দিচ্ছি, নিপনের ভালো হচ্ছে, উল্টে যেহেতু ব্যবসা দিচ্ছি নিপনও আমাদের কিছু ব্যবসা দেবে, মানে অল্প কিছু এএমসি আমাদের পে আউট দেয়। তো সেটা দুদিক দিয়ে আমরা সেবির রুল হিসাবে আমরা নিতে পারি না, নাই আপনার থেকে নিতে পারবো না এএমসি। তো আমরা ফার্স্ট থেকে এএমসিটা আমরা চয়েস করেছি, আপনার থেকে কিছু নেবো না, তাই জন্য আপনার এন্ড থেকে কোনো কিছু নেই, আমরা ম্যানেজ করবো, সব কিছুই হবে, জাস্ট আমরা এএমসি থেকে পে আউট পাই। যদি এক্সট্রা বানাতে হয় পোর্টফোলিও বা কিছু, বাট যেখানে আছে মনে হচ্ছে কোনো গাইডেন্স দিতে পারছে না যে মার্কেট কখন বাড়ছে কমছে, কিছুই না, ফান্ড তো করা হয়ে গেছে, বাট কিছু সামনে দিয়ে কল আসে না, তাহলে এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার, রাত 8টা থেকে 10টা, সানডে ছাড়া যে কোনো দিন ফোন করতে পারেন। আর একটা নাম্বারও দেওয়া আছে 6289541836 কৌশিকের নাম্বার, ওটাও সেম টাইমে রবিবার ছাড়া ফোন করতে পারেন। যদি কোনো কোয়েরি থাকে নিচে কমেন্ট করবেন, নেক্সট কোনো ভিডিও টপিক থাকলে রিকোয়েস্ট থাকলে কমেন্ট করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড শেয়ার করার পর এই ভিডিওটাকে তাদেরও বলবেন লাইক করতে। আপনার ভালো লাগলে সত্যিকারের লাইক করবেন, বাজে লাগলে ডিসলাইক করবেন, কোনো অসুবিধা নেই, আমরা ফিডব্যাকটাকে সবসময় আমরা মাথা পেতে নিতে চাইব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন, অ্যান্ড পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।